হ্যালো, নমস্কার বন্ধুরা। রেপ অব দ্য লক এই কবিতার গল্প নিয়ে এটি হচ্ছে সেকেন্ড ভিডিও, দ্বিতীয় নম্বর ভিডিও। প্রথম ভিডিওতে আমি মোটামুটি একটা ওভারঅল ধারণা, গল্পটা পুরোটাই বলে দিয়েছি। এই ভিডিওতে আমি 5টা ক্যান্টোর, প্রত্যেকটি ক্যান্টো পরপর গল্প আকারে বলে দেব এই ক্যান্টোগুলোর মধ্যে কি রয়েছে। চলুন শুরু করি। প্রথমে ক্যান্টো নাম্বার 1। কাব্যের শুরুতেই ওপেনিং ইজ অ্যান ইনভোকেশন টু দ্য মিউজ। এখানে দেখা যায় কাব্যের রূপসী নায়িকা বেলিন্দা নিদ্রামগ্ন অবস্থায়, যেন কোনো সুখ স্বপ্নে বিভোর হয়ে কল্পলোকে ঘুরে বেড়াচ্ছেন তিনি। অনেক বেলা পর্যন্ত সে ঘুমায়। বেলিন্দাকে কবি এখানে কল্পরাজ্যের এক রাজকন্যা হিসেবে উল্লেখ করেছেন, আর রূপসী এ নারীর গর্বিত রূপকে আরো প্রকট করে তোলে অ্যারিয়েল নামক অশরীরী এক বায়বীয় জীব। কোমল শয্যায় ঘুমিয়ে আছে বেলিন্দা। এরপরে বেলিন্ডার স্বপ্ন শুরু হয়। তার ঘুমের মাঝে অ্যারিয়েল স্বপ্নযোগে বলে যায় যে নারী জাতি মৃত্যুর পর কিভাবে রূপ বদলায়। মৃত্যুর পরে অদৃশ্য লোকে গিয়ে তারা নানামুখী রূপ পরিগ্রহণ করে। দ্য স্পিরিটস অফ ফায়ারি টার্মাজেন্টস ইন ফ্লেম মাউন্ট আপ অ্যান্ড টেক এ স্যালামেন্ডার্স নেম। যাহার মাঝে অগ্নি প্রবল আগুনে মিলায়, পুনরুত্থানের পর সেলামেন্ডার নাম পায়। এখানে দেখা যাচ্ছে ঝগড়াটে রমণীরা পরিণত হয় মৃত্যুর পরে আগুনের পুরীতে। সফট ইয়েল্ডিং মাইন্ডস টু ওয়াটার গ্লাইড অ্যাওয়ে অ্যান্ড শিপ উইথ নিমস দেয়ার এলিমেন্টাল টিয়ে। হৃদয় যাদের জলের মতো ভাসে নীরের ধারে, নিম্ফ হইয়া চায়ের কাপে চুমুক মারে। অর্থাৎ সহজ সরল মনের রমণীরা যদি মারা যায়, তাদের আত্মারা পরিণত হয় জলপরীতে। The graver brood sinks downward to a gnome, in search of mischief still on earth to roam. গম্ভীর বা গোমরা সবাই ডুবে অতল তলায়, কুকর্ম খুঁজতে ভূমি নোম নামে ঘুরে বেড়ায়। অর্থাৎ গম্ভীর প্রকৃতির নারীরা মৃত্যুর পরে তাদের আত্মা পরিণত হয় পাতাল পুরীতে। The light coquettes in shelves aloft repair, and sport and flutter in the fields of air. হালকা মেজাজের সিনালি মহিলারা শিল্প নামটি ধরে, হাসে খেলে ঘোরে ফেরে ভাসে বায়ুস্তরে। অর্থাৎ রঙ্গপ্রিয় সিনালি হালকা রমণীরা পরিণত হয় বায়বীয় শিল্প পরীতে। কিছু নারী আবার আত্মমগ্ন আর উচ্চাভিলাষী, সবার চোখে পড়তে চায়, কিন্তু প্রেমের আহ্বানে সাড়া দেয় না। ফিমেল হার্টস আর কম্পেয়ার্ড উইথ টয়স অফ হেয়ার। কবি লিখছেন, উইথ ভ্যারিং ভ্যানিটিস ফ্রম এভরি পার্ট দে শিফট দ্য মুভিং টয় শপ অফ দেয়ার হার্ট। এত সব কথা বলার পর অ্যারিয়েল বেলিন্দাকে বিপদ থেকে সতর্ক থাকার কথা বলে অদৃশ্য হয়ে যায়। তিনি বলে দিয়ে যান, দিস টু ডিসক্লোজ ইজ অল দাই গার্জিয়ান ক্যান, বিওয়্যার অফ অল বাট মোস্ট বিওয়্যার অফ ম্যান। ঘুম ভেঙে বেলিন্দা তার সাজসজ্জার ঘরে ঢোকে, ভুলে যায় যে অ্যারিয়েলের সতর্কবাণী কি ছিল। দেরিতে ঘুম থেকে উঠে এরপর বেলিন্ডা দিনের সামাজিক ক্রিয়াকলাপের জন্য প্রস্তুত হয়। তার অভিভাবক শিল্প অ্যারিয়েল তাকে স্বপ্নে সতর্ক করেছিলেন যে কিছু বিপর্যয় তার উপর পড়বে এবং তারা তাকে যথাযথ দক্ষতা দিয়ে রক্ষা করবে। বেলিন্ডা এই অলৌকিক ঘটনাটি সামান্য অল্পই গ্রহণ করে, অল্পই লক্ষ্য করে, অল্প নোটিস করে। এখানেই শেষ হলো ক্যান্টো 1। এবার আমরা জানবো ক্যান্টো নাম্বার 2তে কি রয়েছে। দ্বিতীয় পর্বে কবি বর্ণনা করেন রূপসী নায়িকা বেলিন্দার রূপের নানা দিক। কবির বর্ণনায় বেলিন্দার রূপ যেন প্রস্ফুটিত পুষ্পের মতো, দিনের আলোর ঝলকানির মতো ফুটে ওঠে তা। বেলিন্দার অপরূপ মুখশ্রী যেন সূর্যের আলোকেও ম্লান করে দেয়। লাইক দ্য সান দে শাইন অন অল অ্যালাইক। এই সূর্যের আলো সবার উপরেই যেন সমানভাবে বর্ষিত হয়। তার এই অপরূপ রূপকে আরো উজ্জ্বল হতে উজ্জ্বলতর করে তোলে তার চুলের দুটো মোহনীয় দীর্ঘ বেণী বা খোপা বা লক। তার এই ঝুলন্ত চুলের বেণী দুটিতে যেন সারা জগতের ঐশ্বর্য লুকানো। সবাইকে এটা সবলে আকর্ষণ করে। প্রচণ্ড কামনার উত্তাপে দগ্ধ ব্যারন প্রতিজ্ঞা করে যে করেই হোক বেলিন্দার
বেনি এই লক সে হরণ করবে। বেলিন্দা তো নিজের ভুবন মোহনীয় রূপে নিজেই মুগ্ধ, আর এরিয়েল তার সঙ্গী সাথী সহ আরো অদ্ভুত সব অলৌকিক জীব নিয়ে বেলিন্দাকে সর্বদা পাহারা দেবার কাজে নিয়োজিত থাকে। বেলিন্দা নৌকায় চলতে থাকে। অ্যারিয়েল ব্যতীত সবাই উদাসীন, যারা মনে করে যে কিছু খারাপ ঘটনা এই দিনের জন্য ভবিষ্যৎবাণী করা হয়েছে। অ্যারিয়েল তাদেরকে মহান অনুষ্ঠানের সঙ্গে তাদের ডিউটি স্মরণ করিয়ে দেন। বেলিন্ডার চোখ সূর্যের মতো ব্রাইট অ্যান্ড শাইন অল অ্যালাইক। ইফ সাম ফিমেল এরর্স ফল, লুক অ্যাট হার ফেস অ্যান্ড ইউ উইল ফরগেট দেম অল। হ্যাম্পটন কোর্ট প্যালেস যাবার জন্য টেমস নদীতে নৌকায় উঠেছিল বেলিন্দা। তিনি মহিলা নিমস এবং জেন্টলম্যানদের একটি দল দ্বারা সংসর্গী হয়। পোপ তার চরিত্রের বর্ণনায় বলেছেন, তার রয়েছে সাদা স্তন, দ্রুত চোখ, প্রাণবন্ত চেহারা, স্পার্কলিং ক্রস যেটি বেলিন্ডা পরতেন তার বুকের উপরে, এবং তার সমস্ত অনুভূতি সমানভাবে তার হাসি সবার জন্য প্রদান করে। টু অল শি স্মাইলস এক্সটেন্ডস। এগুলি সহজেই সবার মনোযোগ কাড়ে। তার দুইটি রিংলেট তার আইভরি কালারের গলাতে ঝুঁকে পড়ে। এই কার্লগুলিকে প্রেমের ল্যাবরেটরি হিসেবে বর্ণনা করা হয়েছে, বিশেষ করে এমন কোনো দুর্বল হৃদয়কে ফাঁদে ফেলার জন্য ডিজাইন করা হয়েছে যা তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। টেমস নদীর দুপাশে ধনী তরুণ সমাজের একটি দল জড়ো হয়। তাদের মধ্যে চুল চুরি করার জন্য ব্যারন ইতিমধ্যেই উপস্থিত। তরুণ ভদ্রলোকদের মধ্যে একজন ব্যারন লর্ড পিটার বিশেষ করে বেলিন্ডার লক চুলের গুছার প্রশংসা করেন এবং নিজের জন্য চুরি করার জন্য সিদ্ধান্ত নিলেন। এই ব্যারন একদিন সকালের শুরুতেই ভালোবাসার জন্য প্রার্থনা করবেন ভাবলেন। প্রার্থনা করার জন্য তিনি একটি বেদি বা অল্টার নির্মাণ করেছিলেন। তিনি সাফল্যের জন্য প্রার্থনা করলেন এবং তিনি মেয়েদের গার্টার্স, গ্লাভস এবং বিলোড, যাকে লাভ লেটার বলা হয়, সেগুলো সহ তার প্রাক্তন প্রেমের কয়েকটি টোকেন উৎসর্গ করলেন। তারপর তিনি তার প্রাক্তন প্রেমের সমস্ত ট্রফি দিয়ে নির্মাণ করলেন একটি পায়ার বা চিতা। এই চিতার সামনে তিনি সেলাম করলেন বা প্রণাম করলেন। 3 amorous sighs to rise the fire। অগ্নিসম শ্বাস প্রশ্বাসের সঙ্গে তিনি এখানে তার অগ্নিকাণ্ড ফাঁস করলেন। দেবতারা তার প্রার্থনা শুনলেন, কিন্তু দেবতারা তার প্রার্থনার অর্ধেক স্বীকার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর দেখা যাচ্ছে নদীতে নৌকার উপরে বেলিন্ডা রয়েছে। সেখান থেকে বেলিন্ডা সবার দিকে তাকিয়ে যেন হাসছে। সবাই ভাবছে সে আমার জন্যই হাসছে, সে আমার। বেলিন্ডা স্মাইলড অ্যান্ড অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ গে। এরপর কি ভয়ানক ঘটনা হবে, বিপর্যয় হবে, তার প্রকৃতি না জেনে গার্জিয়ান শিল্প অনেকগুলি শিল্পকে তার কাছে ডেকে পাঠালেন এবং বেলিন্ডাকে যে কোনো সমস্যা হতে রক্ষা করার নির্দেশ দেন। যদি বেলিন্ডা তার প্রার্থনা ভুলে যায়, বা কোনো মুখোশ বা ম্যাসকারেড সে মিস করে, বা তার হৃদয় যদি সে হারিয়ে পারে, ব্রকেট বা নেকলেস সে হারাতে পারে, চাইনা জার তার দ্বারা ভাঙা হতে পারে, শখ যেটা বেলিন্ডার পোষা কুকুর সেটার মৃত্যু ঘটতে পারে, একটি বল নাচে বেলিন্ডা হেরে যেতে পারে। এই সমস্ত কিছুর বর্ণনা ক্যান্টো 2 লাইন নাম্বার 106 থেকে 110 মধ্যে উল্লেখ করা আছে। এত কিছু ঘটার সম্ভাবনা রয়েছে, তাই তিনি শিল্পদেরকে বিভিন্ন দায়িত্ব দিলেন। ব্রিলিয়ান্টে তার কানের দুল রিং রক্ষা করবে। মোমেন্টিলার উপর দায়িত্ব পড়ল বেলিন্ডার ঘড়ি বা ওয়াচ রক্ষা করার। ক্রিসপিসা রক্ষা করবে বেলিন্ডার লক বা চুলের বেনি দুটিকে পাহারা দেবে। এরিয়েল নিজে ল্যাপডগ শককে রক্ষা করবে। এরপর তিনি 50টি শিল্পের একটি বাহিনী গঠন করলেন। বেলিন্ডার পেটিকোটকে রক্ষা করবে। পেটিকোট উইথ লাইন অ্যাবাউট দ্য সিলভার বাউন্ড, সেই পেটিকোট যেটাতে রূপোর পার লাগানো আছে সেটাকে রক্ষা করবে। এরিয়েল শিল্পদের একটি সেনাবাহিনী আর্মড উইথ রিবস অ্যান্ড হুয়েল গঠন করেন। এরিয়েল ঘোষণা করেছেন যে কোনো শিল্প তার দায়িত্ব পালনকে উপেক্ষা করলে কঠোরভাবে তাকে শাস্তি দেওয়া হবে, যেমন লাইক শার্প ভেনিজেন্স, ফিক্সড উইথ পিন, প্লাঞ্জড ইন লেক, ফিক্সড লাইক আয়োক্সিয়ান এটসেট্রা শাস্তির মতো শাস্তি ঘোষণা করলেন।
এখানে ক্যান্টো নাম্বার 2 শেষ হলো। এরপর শুরু হচ্ছে ক্যান্টো নাম্বার 3। তৃতীয় পর্বে বেলিন্দা প্রবেশ করছে হ্যাম্পটন কোর্টের প্রাসাদে তার দলবল সাথে নিয়ে। সেই স্থানে ইংল্যান্ডের নেতৃত্ব স্থানীয় লোকেরা একত্রিত হয়ে ইংল্যান্ডের মানুষের জন্য তৈরি করত নানান আইন নীতি। আর অভিজাত মহলের মানুষেরা যেমন গ্রেট অ্যানা এখানে এসে তাদের অবসর সময় কাটাতো। তারা মেতে উঠত হই হুল্লায়। এখানে পরচর্চার মতো গর্হিত কাজ হয়। অ্যাট এভরি ওয়ার্ড রেপুটেশন ডাইস। নাচ গান আর উচ্চ হাসির রোলে ফেটে পড়ে চারপাশ। দলবল প্রাসাদে পৌঁছে গেল। তারা কার্ডের একটি উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করে, যা পোপ একটি যুদ্ধ হিসেবে মক বীরত্বপূর্ণ পদ বর্ণনা করেন। এখানে গেম অফ ওম্বার এর কথা বলা হয়। এখানেই রূপসী বেলিন্দা তার দলবল সহ খেলায় মত্ত। চারপাশে ভিড় করে আছে প্রণয়াকাঙ্ক্ষী মূর্খ তরুণ প্রেমিক দল। বেলিন্দার প্রতিপক্ষ হয়ে খেলছে ব্যারন লর্ড পিটার, আর তার সাথে আর একজন নাইটও খেলছে। বেলিন্দাকে সহায়তা করে অদৃশ্য পরী আর অশরীরী জীবেরা। তাসের চাল নিয়ন্ত্রণ করে তারা আড়াল হতো। অশরীরী জীবদের সহায়তায় বেলিন্দা একে একে ছিনিয়ে নেয় বিজয়। পরাজয়ে ক্ষুব্ধ হয় ব্যারন। একসময় ক্ল্যারিসা নামক এক পরী ব্যারনের হাতে তুলে দেয় একটি কাঁচি। পোপ এইটিকে বর্ণনা করেন টু এজড উইপেন, লিটিল অর ফাটাল এঞ্জিন হিসেবে। ব্যারন সেই কাঁচি দ্বারা তৃতীয় চেষ্টায় ঘ্যাস করে কেটে ফেলে বেলিন্দার চুলের মোহনীয় একটি বেনি। অলসো দ্য শিল্প ইজ কাট ইন টুইন। একটা শিল্প সেখানে কাটা পড়ে। আকস্মিক এই ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ে বেলিন্দা। ক্রোধে চিৎকারে ফেটে পড়ে সে। নট লাউডার শ্রিক্স টু পিটিং হেভেন আর কাস্ট হোয়েন হাজবেন্ডস অর হোয়েন ল্যাপডগস ব্রিথ দেয়ার লাস্ট। এখানে চিৎকারটা এত জোরে করে যে স্বর্গ মত্ত কাঁপিয়ে ফেলে। যেরকম চিৎকার এই মহিলারা তাদের হাজবেন্ড মারা গেলেও করে না, অথবা যেরকম চিৎকার ল্যাপডগ মারা গেলে করে, তার চেয়েও বেশি চিৎকার এখানে করা হয়েছে। আর পরম উল্লাসে ফেটে পড়ে ব্যারন, যেন বিশাল এক বিজয় অর্জিত হয়েছে তার। সে বলে, দ্য গ্লোরিয়াস প্রাইজ ইজ মাইন। এখানে ক্যান্টো নাম্বার 3 নম্বর ক্যান্টো শেষ হলো। এবার শুরু হচ্ছে ক্যান্টো নাম্বার 4 বা 4 নম্বর ক্যান্টো। চতুর্থ পর্বে দেখা যায় বেলিন্দার চারপাশ বিষাদে মগ্ন। হতাশায় হা হুতাশ করছে সে। তার রূপের উজ্জ্বল বহ্নিশিখা যেন অশুভ এক জোড়া হাওয়ায় দপ করে নিভে গেছে। আমব্রিয়েল একটি দুষ্ট মেলাঙ্কলি নম্ব। সে কেভ অফ স্প্লিনের গুহা পর্যন্ত সে গিয়েছে। সেখানেও সে হাসিতে ফেটে পড়ে এবং সেখানে সে শিয়ালের ফোসকা এবং অশ্রু ফোঁটা সংগ্রহ করার জন্য গিয়েছে। স্প্লিনের কাজ কি? স্প্লিন কি করে? স্প্লিন রুল দ্য সেক্স টু 50 from 15। এই স্প্লিন আমরিয়েলের ভক্তি দেখে প্রসন্ন হয়ে আমরিয়েলকে উপহার দেন এ ব্যাগ filled with sighs, sobs, passions, a phial full of fears, sorrows, griefs and terrors. এরপর আমরিয়েল রিটার্ন টু আর্থ ইন হ্যাম্পটন কোর্ট। দ্য ব্যাগ ইজ ওপেন্ড ওভার বেলিন্ডাস হেড। অভিমানে, দুঃখে, বেদনায় বেলিন্দা একেবারে ম্রিয়মান। তার দীর্ঘশ্বাসে যেন ভারী হয়ে গেছে আকাশ বাতাস। পরম যত্নে তিল তিল করে গড়ে তোলা তার এই বেনি হারানোর শোকে সে যেন পাগল পাড়া। সে বলে, একটা বেনি তোমার গেছেই, এই আরেকটা বেনি থেকে কি হবে? এই বেনিটাও যদি কেটে নিত তাহলেও ভালো ছিল। স্যার পিলিউম তখন কথা বলে ওঠে। স্যার পিলিউম স্পিক্স, ডিমান্ডিং দ্য রিটার্ন অব দ্য লক, বাট লর্ড পিটার ডিনাইড টু রিটার্ন দ্য লক। আমরিয়েল দেন ব্রোক দ্য ফিয়াল অন বেলিন্ডাস হেড। গভীর অনুতাপের অগ্নিতে ধিক ধিক জ্বলছে বেলিন্ডার অন্তঃকরণ। শি শেডস টিয়ার্স ইন সরো। নিজেকে সে এই বলে ধিক্কার দিচ্ছে যে সে কেন নিজেকে এই সব লোলুপ পুরুষদের কাছ থেকে সরিয়ে রাখেনি, কেন নিষ্ঠুর ব্যারনের দৃষ্টি তার উপর এসে পতিত হলো। সে বলে যে আজকের এই দিন আমার জীবন থেকে যেন মুছে যায়, এমন একটা দুর্ভাগ্যের দিন আমার জীবনে থাকা উচিত নয়। ফর এভার কার্সড বি দিস ডিটেস্টেড ডে, ও had I rather unadmired remained in some lone isle or distant northern land, where the guilty chariot never marks the way,
where none learn umber, none ever taste boe. There kept my charms concealed from mortal eyes, like roses that in deserts bloom and die. What moved my mind with youthful lords to roam? Oh, had I stayed and said my prayers at home. বেলিন্ডা বলছেন যে এর চেয়েও বরং আমি যদি প্রশংসিত নাও হতাম বা কোনো দূর দেশে গিয়ে অবস্থান করতাম তাও আমার ভালো হতো। এই অম্বার খেলা যদি আমি নাও জানতাম তাও আমার অনেক ভালো ছিল। এই অপমানের চেয়ে মরুভূমিতে যেরকম গোলাপ ফুটে মরুভূমিতে ঝরে যায়, আমার অবস্থা সেরকম হলেও ভালো হতো। আমি যদি ঘরেই বসে থাকতাম, ঘরেই যদি বসে প্রার্থনা করতাম, তাহলেই আমার ভালো হতো। এই সমস্ত পুরুষের খপ্পরে পড়া আমার উচিত হয়নি। কেনই যে আমি এখানে আসলাম, হায় ভগবান। এইরকম তার সুর চলছে এখানে এই কটা লাইনের মধ্যে। এরপর একটি প্যারটের নাম উল্লেখ আছে এখানে। প্যারটটার নাম পল, PALL। বেলিন্ডা যেন বলতে চাইছে একটি চুলের গোছা রেখে কি হবে, কি লাভ। বন্ধুরা, এখানে ক্যান্টো নাম্বার 4 শেষ হলো। এবার শুরু হচ্ছে ক্যান্টো 5। পঞ্চম পর্বে ক্ল্যারিসাস স্পিচ অন গুড হিউমার দিয়ে শুরু হয়। পরি ক্ল্যারিসা বেলিন্ডাকে নানান নীতিবাক্য দ্বারা সান্ত্বনা প্রদান করছে। ক্ল্যারিসা বলছে, হাউ ভেইন আর অল দিস গ্লোরিজ, অল আওয়ার পেইনস, আনলেস গুড সেন্স প্রিজার্ভ উইথ বিউটি গেইনস, that men may say, when with the front box grace, behold the first in virtue as in face. এখানে কবি বলতে চাইছেন যে গ্লোরিজ, অনার্স অ্যান্ড পেইনস আর ভেইন unless good sense is added to the beauty. Unless men can say about beauty that behold the first in virtue as in face. বলছে এই সমস্ত বিউটি সাজসজ্জার কোনো মূল্য নেই যদি তার সাথে গুণযুক্ত না হয়। চেহারার যেরকম সৌন্দর্য সেই রকম সৌন্দর্য মনেও থাকতে হবে, গুড সেন্স থাকতে হবে। নন সেন্স বিউটির কোনো দাম নেই। ক্ল্যারিসা আবার বলছে যে সকল রূপরাশি একদিন ম্লান হয়ে যায়, সযত্নে লালিত কেশগুচ্ছ, খোপা বা বেনি একদিন সাদা হয়ে যায়। বাট সিন্স alas, frail beauty must decay, curled or uncurled, since locks will turn to grey. বেলিন্ডাকে ভালো হাস্যরস এবং ভালো অর্থে নৈতিক গুণাবলীর পক্ষে তার রাগ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে, যা তার ভয়ানকতাকে অতিক্রম করাবে। It is therefore wise to take things in a spirit of good humor. ক্ল্যারিসা বলছে, and trust me, dear, good humor can prevail when airs and flights and screams and scolding fail. Beauties in veil, their pretty eyes may roll, charms strike the sight, but merit wins the soul. বেলিন্ডা তবুও ব্যারনের কাছে তার বেনি ফেরত চায়। এ নিয়ে দুই পক্ষে চলে পাল্টাপাল্টি হামলা। স্যার প্লিউম বলেন, বেনি আর কখনোই ফেরত পাওয়া যাবে না। প্লিউম ডিফিটেড ক্ল্যারিসা। বেলিন্ডা হার্লড হার পিন্স অফ স্নাফ অ্যাট ব্যারন্সেস নোজ। লর্ড পিটার পড়ে যায়। তখন বেলিন্ডা বলে, রিস্টোর দ্য লক, শি ক্রাইস, অ্যান্ড অল অ্যারাউন্ড। রিস্টোর দ্য লক, দ্য ভল্টেড রুফস রিবাউন্ড। Not fierce Othello is no loud strain, rolled for the handkerchief that caused his pain. বলছে বেলিন্ডা এখানে এমনভাবে চিৎকার করছে, এমনভাবে ধমকাচ্ছে, যেমনটি কিনা ওথেলোও করতে পারেনি যখন সে তার হ্যান্ডকারচিপ, রুমাল হারিয়েছিল, যন্ত্রণা পেয়েছিল। বেলিন্ডার বেনি, চুলের বেনি আর কারো নজরে না পড়লেও মিউজ এই কর্তৃত বেনির প্রতি সুনজর দেন। বেলিন্দার সেই বেনি তখন নক্ষত্রলোকে স্থান পেয়েছে। সেখানে সে বেনি চিরকাল তারকার মতো দীপ্তি ছড়াবে, আর পৃথিবীর কবিকুল তা নিয়ে রচনা করবে অমর কাব্যগাথা। অতএব বেলিন্ডার এতে গর্ব করা উচিত বলে কবি মনে করেন। বাট ট্রাস্ট দ্য মিউজ, শি স ইট আপওয়ার্ড রাইজ, দাও মার্কড বাই ওয়ান বাট কুইক poetic eyes. Then seize bright nymph to mourn thy ravished hair, which adds new glory to the shining sphere. কবি বেলিন্দাকে কনসোলেশন এবং পরামর্শ দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন যে বেনি আকাশে নিয়ে যাওয়া হয়েছে, নক্ষত্রলোকে নক্ষত্র হিসেবে অমর করা হয়েছে তার বেনিকে। সুতরাং বেলিন্দার এতে দুঃখ পাওয়ার কিছু নেই।
পোপ উপসংহার টেনেছেন এইভাবে, ফর আফটার অল দ্য মার্ডার্স অফ ইউর আই, হোয়েন আফটার মিলিয়ন্স স্লেইন yourself shall die, when those fair suns shall set, as set they must, and all those traces shall be laid in dust, this lock the muse shall consecrate to fame, add midst the stars, inscribe Belinda's name. এটি অনুবাদ করলে এরকম হবে, তাই সুকন্যা শোক করো না হারানো চুলের তরে, সব দিয়েছে কিরণদাতা স্কন্ধ তোমার পরে, সুন্দরী মস্তকের শোভা পুরুষ যাহার গর্ব ধরে, জাগাবে না ঈর্ষা হারানো বেনির মতো করে, কারণ তোমার নয়ন দিয়ে সব খুন করার পরে, যখন লাখো মিথের উপর নিজের জীবন পড়বে ঝরে, যখন ওই নয়ন যুগল মন্দ হবে হবেই জানি, এবং ওই রূপ লাবণ্য ধুলায় লবে শয্যাটানি, গীত দেবতা হারানো বেনিতেই খ্যাতির পরশ বুলিয়ে দেবে, নক্ষত্রের দলেতে বেলিন্ডার নাম লিখিয়ে নেবে। বন্ধুরা, এখানেই দ্য রেপ অব দ্য লক কবিতার বাংলা গল্পের 2 নম্বর ভিডিওটা শেষ হলো। শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।